ওয়েলকাম টু SW একাডেমি। আজকের আমাদের টপিক সেল বায়োলজি। সেল বায়োলজি নিয়ে যাবতীয় যে সমস্ত সেল অর্গানিলস হয়, সেল কয় টাইপের হয়, এগুলো সবই পরপর পার্টে এসে যাবে এই চ্যানেলে। এই চ্যানেলে সেল মেমব্রেন ট্রান্সপোর্ট সেটি কমপ্লিট করে দেওয়া হয়েছে। যদি কারোর দরকার থাকে তাহলে প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। বায়োলজি সম্বন্ধে জানতে গেলে আমাদের প্রথমে সেলের কত টাইপ আছে সেটা জানতে হবে। সেলের টাইপ হয় দুই প্রকার, একটা প্রোক্যারিওটিক আর একটা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর একটা কি ইউক্যারিওটিক। প্রো মানে আমরা যারা ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলি জেনে থাকবে, প্রো মানে আমরা যাদেরকে বলি কি, যারা পুরনো প্লেয়ার তাদেরকে। সেরকমই এখানে প্রো মানে কি, যেটা পুরনো, ওল্ড। ক্যারিওটিক কথাটা এসেছে নিউক্লিয়াস থেকে। ক্যারিওটিক কথাটা এসেছে নিউক্লিয়াস, মানে যাদের পুরনো ধরনের নিউক্লিয়াস আছে তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক। আর মানে নিউ ক্যারিওটিক, সেই ক্যারিওটিক মানে কি নিউক্লিয়াস। যাদের নতুন ধরনের নিউক্লিয়াস আছে তাদের বলা হয় কি ইউক্যারিওটিক, আর যাদের পুরনো ধরনের নিউক্লিয়াস আছে তাদের বলা হয় প্রোক্যারিওটিক। আমরা সেলকে দুটি ভাগে ভাগ করেছিলাম, কি প্রথমটা ছিল প্রোক্যারিওটিক আর একটা ছিল ইউক্যারিওটিক। প্রথম যেটা প্রোক্যারিওটিক সেটা সম্বন্ধে এটা বলেছি। দেখো, প্রোক্যারিওটিকের সব থেকে ভালো উদাহরণ হয় কি ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিকের একটি সব থেকে ভালো উদাহরণ। ব্যাকটেরিয়ার ছবিটি দিয়ে দিয়েছি, আর ব্যাকটেরিয়ার কিছু কিছু যে লেবেলিং করা আছে তার মধ্যে লেবেলিংয়ের দেখো, প্রথমে কি রাখেছি ক্যাপসুলটা কি পলিস্যাকারাইড লেয়ার। ক্যাপসুল যেটা কোথায় থাকে দেখে নাও ছবির মধ্যে, যেটা নীল কালিতে সবার বাইরে রয়েছে। ক্যাপসুল সবার বাইরে রয়েছে, ব্যাকটেরিয়ার বাইরে যে লেয়ার সেটাকে কি বলা হয় ক্যাপসুল। এটি কি দিয়ে তৈরি? পলিস্যাকারাইড লেয়ার দিয়ে তৈরি। এই পলিস্যাকারাইড লেয়ারের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা একটু স্লাইম হয়, মানে পিচ্ছিল টাইপের হয়, ঠিক আছে, যার ফলে ব্যাকটেরিয়াটা এক জায়গা থেকে অন্য জায়গাতে তাড়াতাড়ি যেতে পারে, ঠিক আছে। এরপর আছে কি সেল ওয়াল কোনটা দেখে নাও। সেল ওয়াল যে কালো কালারের যেটা এনেছি, মানে বাইরে ছিল ক্যাপসুল, তার ভেতরের যে লেয়ারটা সেটা হচ্ছে সেল ওয়াল। প্রোক্যারিওটিক যে সেলগুলি হয় তাতে সেল ওয়াল থাকে, সেরকমই ব্যাকটেরিয়ারও সেল ওয়াল আছে। এই সেল ওয়াল কী করে, কাজটা কি, সেল ওয়াল যে বাহ্যিক যে সমস্ত অ্যাটাক আসে সেইখান থেকে সেলকে রক্ষা করে। কে করে রক্ষা? সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়? পেপটাইড ও গ্লাইকেন দিয়ে সেল ওয়াল তৈরি হয়। এরপরে আছে কি পিলি মানে দেখো, এই যে কালো রঙের ছোট ছোট এগুলো এঁকেছি, এগুলোকে কি বলে? পিলি। এই পিলি ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে পিলি ছাড়া ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন সম্ভব নয়। পিলি কি করে? জিন ট্রান্সফার করে, একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে তার জিন ট্রান্সফার করে, এর মাধ্যমে ব্যাকটেরিয়া কিংবা প্রোক্যারিওটিক সেল রিপ্রোডাকশন করে। এবার আছে কি ফ্ল্যাজেলাটা দেখো একটু মোটা করে এঁকেছি। পিলি আর ফ্ল্যাজেলার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ডিফারেন্স থাকে। পিলিটা ছোট ছোট হয়, অনেকগুলো থাকে। ফ্ল্যাজেলার একাধিক থাকতে পারে, কিন্তু ফ্ল্যাজেলাটা পিলির থেকে একটু বড় হয় এবং ঘন, বড় টাইপের দেখতে হয়। ফ্ল্যাজেলা আর পিলির কাজ যেগুলো সেটা সম্পূর্ণ ডিফারেন্স আছে। পিলি কাজ করে কি, রিপ্রোডাকশনে সাহায্য করছে, জিন ট্রান্সফার। আর ফ্ল্যাজেলা কি করে? মুভমেন্ট। যেমন মাছের লেজ থাকে, মাছের লেজ নেড়ে 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 এগিয়ে যায়, তার ফলে কি করে, মাছকে তার লেজটি কি করে, চলতে সাহায্য করে। সেরকমই ব্যাকটেরিয়াকে ফ্ল্যাজেলা মাছের লেজের মতো কাজ করে, তার ফলে ব্যাকটেরিয়া তার মনের মতো নিজস্বভাবে সে তার মুভমেন্ট করতে পারে। এরপরে আসে কি ডিএনএ মানে জেনেটিক ম্যাটেরিয়াল। আমরা এটা জানি, আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়ালের যে তথ্য ইনফরমেশানগুলো স্টোর হয়ে থাকে কিসে? জিনের মাধ্যমে। সেরকমই প্রোক্যারিওটিক সেলেও জিন থাকে। এবার আমরা জানি আমাদের যে আমরা ইউক্যারিওটিক সেল প্রাণী, আমরা তাতে কি থাকে, একটা বাইরে নিউক্লিয়াস থাকে, কিন্তু এটাতে নিউক্লিয়াসটা ঠিকঠাক গঠিত হয় না। তার জন্য বাইরে দেখো কোনো পর্দা নেই, এই যে ডিএনএটা আছে এটা এরকম অবাধে বিচরণ করতে থাকে, ঠিক আছে।
তার জন্য কি হয়েছে, এটি ডিএনএ প্লাজমিড। প্লাজমিড বলে দেখো লাল রঙের যেটা আছে, প্লাজমিড কি হয়, কখনো যদি ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হয়, এই প্লাজমিডটা এই ডিএনএর বদলে যে জেনেটিক ইনফরমেশন আছে সেটা পরবর্তী প্রজন্মে বয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবার আছে কি রাইবোজোম। রাইবোজোমকে প্রোটিন সিনথেসিস করে রাইবোজোম, তাকে প্রোটিনের ঘর বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এখানে যে রাইবোজোমটা থাকে মানে প্রোক্যারিওটিক সেলে যে রাইবোজোমটা থাকে কি 70S। দু ধরনের রাইবোজোম হয় আমরা জানি, 70S আর একটা 80S। প্রোক্যারিওটিক সেলে যেহেতু প্রোক্যারিওটিক সেল আগের পুরনো ওল্ড, সেটা কি থাকে 70S টাইপের রাইবোজোম থাকে। তাহলে এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হয় কি পিলি আর ফ্লাজেলার মধ্যে পার্থক্য। তাহলে পিলি কি করে, জিন ট্রান্সফার করে, রিপ্রোডাকশনে সাহায্য করে, আর ফ্লাজেলা কি করে, ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেলের মুভমেন্টে সাহায্য করে। এরপরে কি দেখবো, এটা হলো প্রোক্যারিওটিক, এবারে ইউক্যারিওটিক। চলো, এর আগে আমরা প্রোক্যারিওটিক সেল সম্বন্ধে জেনেছিলাম। প্রোক্যারিওটিক সেল মানে কি, যেগুলো আদি নিউক্লিয়াস যুক্ত সেল তাদের প্রোক্যারিওটিক সেল বলতো। আর এখানে কি আছে ইউক্যারিওটিক। ইউ মানে কি নতুন, আর ক্যারিওটিক কথাটা কোথা থেকে এসেছে, নিউক্লিয়াস থেকে, মানে যাদের নতুন নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের একটা মেমব্রেন আছে তাদের কি বলা হয় ইউক্যারিওটিক সেল। এই ইউক্যারিওটিক সেল কোথায় কোথায় দেখা যায়, অ্যানিমেলিয়া মানে সমস্ত অ্যানিমেলদের মধ্যে, ফাঞ্জি ছত্রাকদের মধ্যে, প্ল্যান্টি মানে উদ্ভিদের মধ্যে, এবং প্রোটিস্টাদের মধ্যে এই ইউক্যারিওটিক সেল দেখা যায়। আর প্রোক্যারিওটিক সেল কাদের মধ্যে বিশেষত দেখা যেত, ব্যাকটেরিয়া। তাই প্রোক্যারিওটিক সেলের জায়গায় আমি ব্যাকটেরিয়ার সেল স্ট্রাকচারটা এঁকেছিলাম। এরপরে দেখো কটা এই ইউক্যারিওটিক সেলটা এঁকেছি আর একটা লেবেলিং করা আছে। আর এই লেবেলিং অনুযায়ী ইউক্যারিওটিক সেলকে কিছু ভাগ করেছি। কি ভাগ করেছি দেখো, ইউক্যারিওটিক সেলকে লেবেলিং অনুযায়ী মেজর 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন কোনটা দেখে নাও, এই যে বাইরে যে পর্দাটা আছে, ইউক্যারিওটিক সেলের বাইরে যে পর্দাটা রয়েছে সেটাকে কি বলে, সেল মেমব্রেন বলে। আর কি আছে, সাইটোপ্লাজম। সেল মেমব্রেন বাইরের স্তর। এরপরে সেল মেমব্রেন যদি একটা বেলুন হয়, সেই বেলুনের ভিতরে যেরকম হাওয়া থাকে সেরকমই এই সেল মেমব্রেনের ভিতরে অনেক জলীয় পদার্থ আছে। সেই জলীয় পদার্থগুলিকে কি বলে, সাইটোপ্লাজম। সাইটো মিন্স সেল, আর প্লাজম মানে প্লাজমা টাইপের কিছু তরল জাতীয় পদার্থ থাকে, সেটা সমস্ত সেল জুড়ে অবস্থান করে, সেটাকে কি বলা হয় সাইটোপ্লাজম। এবার আছে কি অর্গানেলস আছে যেগুলো মানে সেলের মধ্যে যে অর্গানেলসগুলো আছে সেগুলো কি কি, যেমন লিখেছি দেখো নিউক্লিয়াস কোনটা দেখো, এই যে মাঝে লাল রঙে রেখেছি এটা কি নিউক্লিয়াস। এবারে কি আছে ইয়ার। এই ইয়ার এর ফুল ফর্ম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কি বললাম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম প্রোটিন সিনথেসিসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোনটা দেখে নাও, এই যে নিউক্লিয়াসের বাইরে যে নীল রঙের একটি গেছে, নীল কালারের একটা অর্গানেলস দেখা যাচ্ছে, এটার নাম কি ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই ইয়ারকে আবার দুভাগে ভাগ করা হয়, এগুলো আমরা পরে ডিটেলসে জানবো। এখন আমি রাফ ভাবে বলে চলে যাচ্ছি যে ইউক্যারিওটিক সেলের মধ্যে কি কি গুলো আছে, এগুলোকে আবার ডিটেলসে আলোচনা করা হবে। দেখো ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই নীল রেখার উপরে কালো 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 কিছু কিছু দাগ আছে। এই কালো কালো গুলো কিসের দাগ, রাইবোজোমের দাগ। রাইবোজোমকে আমরা কি জানি, প্রোটিন ফ্যাক্টরি, কারণ সে প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম। যেই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের উপরে রাইবোজোম থাকবে তাকে কি বলা হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মিন্স রাফ ইয়ার। এটা খুব ভালোভাবে বুঝতে পারবে তোমরা। কোনো একটা স্মুথ জিনিস আছে, সেই স্মুথের জিনিসের উপরে যদি কিছু গুটি 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 জিনিস থাকে সেটা রাফ হয়ে যাবে। তো ওই রাইবোজোমটা ওরকম রাফ সৃষ্টি করে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের উপরে, তার জন্য একে কি বলা হয়, রাফ ইয়ার বলা হয়। আর একটা নিচে দেখো, নিচের যে জায়গাটা আছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের, সেখানে কিন্তু কোনো প্রকারের রাইবোজোম নেই, তার জন্য কি ওটা স্মুথ, ওই জন্য সেই জায়গাটা কি বলা হয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। মানে যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেই অংশে রাইবোজোম থাকবে তাকে বলা হয় রাফ ইয়ার, আর যে অংশে রাইবোজোম থাকবে না, অ্যাবসেন্স অফ রাইবোজোম, তাকে কি বলা হয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবারে কি আছে, গলগি।
গলগি বডিস, এটা গলগি বডিসেরও কাজ আমরা ডিটেলসে পরে জানবো। কোনটা জিনিসটা দেখে নাও একবার, এই দেখানোর জন্যই এই লেভেলিংটা করেছি। এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দুটো এঁকেছি দেখো, এটা একটা মাইটোকন্ড্রিয়া, এটা একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি জানি, কোষের শক্তিঘর, মানে কোষে যে এটিপি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ায় এটিপি উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়া সেলকে চালনা করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে আসে কি রাইবোজোম। দেখো পুরো সেল জুড়ে সাইটোপ্লাজম যেটা আছে, সেই সাইটোপ্লাজম জুড়ে কালো 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 কিছু এঁকেছি, সেটাকে কি নাম দিয়েছি, রাইবোজোম। এই রাইবোজোমকে আমরা একটু আগে বললাম কি বলি, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কারণ কি, এইটা প্রোটিন সংশ্লেষ করে। কোষে যে মেজরিটি যে প্রোটিন সংশ্লেষ করে, কে করে সেটা, সেটা আমাদের রাইবোজোম করে। এটা হলো কি অর্গানেলসে কিছু অর্গানেলস আছে সেইগুলো। এরপরে কি আছে সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন মিনস, আমি এটা একটু এমনি শর্টে বলে দিচ্ছি। এবারে সাইটোস্কেলেটনেরও কিছু ভাগ আছে, সেই সম্বন্ধেও পরের পার্টে নেক্সট পার্টে তোমরা জানতে পেরে যাবে। দেখো সাইটোস্কেলেটন জিনিসটা কি একটু আমি রাফে বলে দিচ্ছি। সাইটোস্কেলেটন মানে, এটা তো আর, এটা আমি টু ডিতে এঁকেছি, কিন্তু কোষ তো 2Dতে হয় না, 3Dতে হয়। সেটাতে কি হয়, যে কোনো আমি ধরলাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোথায় থাকে, কেন্দ্রের দিকেই থাকে। নিউক্লিয়াস যদি এরকম সাইডের দিকে চলে আসতে পারে, কেন আসতে পারে না, কিসের জন্য, সাইটোস্কেলেটন, মানে সাইটোস্কেলেটনের একটা স্ট্রাকচার থাকে। যেরকম ঘর তৈরি করলে রডের একটা রড স্ট্রাকচার তৈরি করে, তারপরে কিংবা ঠাকুর তৈরি করলে যে মেড় থাকে, সেই মেড়ে একটা স্ট্রাকচার তৈরি হয়, সেরকমই সাইটোস্কেলেটন কি করে, একটা স্ট্রাকচার তৈরি করে একটা। তার ফলে কি হয়, এই যে সেলের অর্গানেলস গুলো আছে সেগুলো নিজেদের স্থানে ঠিকভাবে থাকতে পারে, যাতে তাদের কাজে কোনো রকমের বাধা সৃষ্টি না হয়। তাই হোপ এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা এবারে কি এই চারটাকে ডিটেলসে পড়বো। এই চারটাকে ডিটেলসে পড়ার আগে আমরা প্রথমে কি করব, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম আমি একটু আগেই বলেছিলাম। সাইটোপ্লাজম মানে কি, এই যে কোষের ভিতরে যে জলীয় অংশ থাকে তাকে কি বলা হয়, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হয়ে গেছে। এবারে কি পড়বো আমরা, সেল মেমব্রেন। এটাই আজকে লাস্ট টপিক হবে, কি, সেল মেমব্রেন। চলো সাইটোপ্লাজম কি সেটা জানতে পারলাম, যে কোষের মধ্যে জলীয় অংশকে সাইটোপ্লাজম বলে। তারপরে কি সেল মেমব্রেন। সেল মেমব্রেন মানে কি, কোষের বাইরের যে স্তর আছে, লিপিড বাইলেয়ারের একটি স্তর আছে, সেটিকে কি বলা হয়, সেল মেমব্রেন। এবারে দেখো সেল মেমব্রেনকে আমি সেল মেমব্রেনের মধ্যে মোট তিনটে জিনিস মেনলি থাকে। তিনটে জিনিস থাকে কি, এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, আর একটা থাকে কি প্রোটিনস থাকে, আর থাকে কি কার্বোহাইড্রেট থাকে। আমি সেল মেমব্রেনের একটি ডায়াগ্রাম এঁকেছি দেখো, এখান থেকে জানতে পারবে কি ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার কোনটা, ফসফোলিপিড, এই যে দেশলাই কাঠির মতো যে অংশটা দেখছো, এগুলোকে কি বলা হয়, এক একটা ফসফোলিপিড। এগুলো এক একটা ফসফোলিপিড। এই ফসফোলিপিড দুটো, এটা যদি একটা ফসফোলিপিড হয় আর একটা এটা ফসফোলিপিড, এই দুটো কি করছে, বাইলেয়ার, মানে কি দুটো লেয়ার তৈরি করছে এইভাবে। ওই জন্য একে কি বলছে, ফসফোলিপিড বাইলেয়ার বলেছে। এই ফসফোলিপিড বাইলেয়ারকে দুভাগে ভাগ করা হয়, একটা হয় হাইড্রোফিলিক আর একটা হাইড্রোফোবিক। হাইড্রো মিন্স জল, হাইড্রো কথাটা আসা মানে বুঝে নিতে হবে কি জল আছে, আর ফিলিক, হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে জলের প্রতি আকর্ষণ বা জলের প্রতি ভালোবাসা, তাকে কি বলা হয়, হাইড্রোফিলিক। আর হাইড্রোফোবিক মানে জলের সাথে, হাইড্রোফোবিক জলকে ভয় পায়। ফোবিক মানে কি, আমরা ফোবিক মানে জানি কি ভয় পাওয়া, আর হাইড্রো মানে কি জলকে ভয় পাওয়া, যেটা তাকে কি বলা হয়, হাইড্রোফোবিক। এবারে দেখো হাইড্রোফিলিক হাইড্রোফোবিক এন্ড আছে। হাইড্রোফিলিক মানে সেল মেমব্রেন, এটা সেল মেমব্রেন, এই যে সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেনটা এরকম ভাবে পুরো গোল করে আছে এরকম বাইলেয়ার হিসাবে। এরপরে এই যে বাইরের দিকের অংশ সেলের, সেটা কি হাইড্রোফিলিক। আর এই ভিতরের দিকে অংশ, এটাও হাইড্রোফিলিক, মানে কি বাইরের দিকেও জলের সংস্পর্শে আসতে পারবে, আর ভিতরের দিকে ওই লিপিড বাইলেয়ারটা জলের সংস্পর্শে আসতে পারবে। কিন্তু মাঝেরটা দেখো কি লিখেছি, হাইড্রোফোবিক, মানে কি এই মাঝে যে অংশটা আছে এটা হাইড্রোফোবিক, এটা জল বিকর্ষী, মানে সেলের বাইরে জল আকর্ষী, সেলের ভিতরে জল আকর্ষী, কিন্তু মাঝের যে জায়গাটা সেটা কি জল বিকর্ষী, তাই একে কি বলা হয়, হাইড্রোফোবিক
আর যে দুপাশে দুটো এন্ড আছে এটাকে কি বলা হয়? হাইড্রোফিলিক এন্ড। এরপরে যে হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক, কেন একটি ফসফোলিপিড জলকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে এটা জানার জন্য কিভাবে ফসফোলিপিডটা তৈরি হয়েছে সেটার রিঅ্যাকশনটা লিখেছি। দেখো আমরা জানি কি ফসফোলিপিড, ফসফোলিপিড মানে কি ফসফেট আছে আর লিপিড আছে, লিখে দিয়েছি দেখো ফসফেট আছে আর লিপিড আছে। তাহলে ফসফেট, ফসফেট মানে কি আমরা ফসফেট কোথা থেকে পাবো? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত কি ছিল? H3PO4, H3PO4 এর স্ট্রাকচারটাই গেছি। এরপরে কি লিপিড, লিপিডকে আমরা জানি ভাঙলে, লিপিড বা ফ্যাটকে ভাঙলে কি দুভাগে ভাঙে, গ্লিসারল তৈরি হয় একটা আর একটা ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এটা হচ্ছে গ্লিসারলের স্ট্রাকচার, এটা ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার। মানে ফসফেট আর লিপিড, ফসফেট আর লিপিড মানে তাহলে কি হলো? ফসফেট মানে ফসফরিক অ্যাসিড আর লিপিডকে ভাঙতে কি বেরাচ্ছে? একটা গ্লিসারল আর একটা ফ্যাটি অ্যাসিড। এই তিনটে মলিকিউলকে কম্বাইন করে কি তৈরি হবে? ফসফোলিপিড তৈরি হবে, একটা ফসফোলিপিড। কি হয়েছে দেখো, গ্লিসারল আছে, এটা কি গ্লিসারল, এটা গ্লিসারল। এই গ্লিসারলের সাথে প্রথমে কি হচ্ছে? একটি ফ্যাটি অ্যাসিডের অণু যোগ হয়েছে, এটা একটা ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডের কি আছে? OH, আর এখানে কি আছে? এর OH। কি হবে এটাতে? জল বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে, মানে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে আর একটা অক্সিজেন বেরিয়ে যাবে, মানে কি হলো? H2O বেরিয়ে গেল, জল বেরিয়ে গেল। তাহলে কি থাকলো? O আর এটা, তাহলে O, C ডবল বন্ড O আর R গ্রুপ থাকলো। এরকম দুটো ফ্যাটি অ্যাসিড যোগ হবে একটা গ্লিসারল মলিকিউলে, দুটো ফ্যাটি অ্যাসিড যোগ হলো। এরপরে দুটো ফ্যাটি অ্যাসিড যোগ হওয়ার পরে দেখো এই কার্বনে একটা ফ্যাটি অ্যাসিড, এই কার্বনে একটা ফ্যাটি অ্যাসিড যোগ হলো, 3 নম্বর কার্বন এখনো ফাঁকা আছে। তাহলে 3 নম্বর কার্বনের সাথে কি যোগ হচ্ছে? দেখো আমরা একটা ফসফরিক অ্যাসিড বলেছিলাম, ফসফোলিপিড মানে কি একটা ফসফেট গ্রুপ থাকবে, তাহলে ফসফেট গ্রুপটা কি হচ্ছে? 3 নম্বর কার্বনের সাথে যুক্ত হচ্ছে। দেখো এটাতেও সেই জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে গেলে কি হচ্ছে? দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে কি থাকছে? O থাকছে। তাহলে অক্সিজেনের সঙ্গে ডাইস্টার বন্ড করেছে, এটা কি তৈরি হচ্ছে? ফসফরিক অ্যাসিড ডাইস্টার বন্ড তৈরি করেছে। এই যে পুরো মলিকিউলটা, এই মলিকিউলটা কি এইটা, এই মলিকিউলটা এরকম দেখতে হয়। এটা এবারে স্ট্রাকচারটা কিরকম? হাইড্রোফোবিক। আমি দেখে দিয়েছি দেখো, যে সবুজ রঙের যেটা ডট 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 করে আছে সেটা কি? হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে কি বলেছি? জল বিকর্ষী। সেটা কোথায় থাকবে? মাঝের দিকে। মানে কি এই যে এই দুটো যেটা দেশলাই কাঠির যে ধারার মতো যেটা আছে এটাকে কি বলা হয়? হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক জলকে ভয় পায় বা জলকে বিকর্ষণ করে। এই হাইড্রোফোবিক এন্ডগুলোকে এই ফ্যাটি অ্যাসিড, ওই জন্য দেখো আমি সবুজ রঙের কালি দিয়ে ঘিরে দিয়েছি, এটা কি? হাইড্রোফোবিক এন্ড, এই ফ্যাটি অ্যাসিডগুলো। আর যে বাকি অংশ আছে মানে কি গ্লিসারল আর ফসফরিক অ্যাসিড, এই যে এটা আছে, এটা কোনটা? এই উপরের যে গোল দাগটা আছে এটাকে কি বলছিলাম আমরা? হাইড্রোফিলিক। বোঝা গেল নিশ্চয়ই? এরপরে দেখো তাহলে হাইড্রোফিলিক কোন কোন এন্ড দিয়ে তৈরি হচ্ছে? হাইড্রোফিলিক মানে জলকে ভালোবাসে, জলকে আকর্ষণ করে, গ্লিসারল আর কে? ফসফরিক অ্যাসিড। তাহলে লিখেছি ফসফেট আর গ্লিসারল। ওকে। আর হাইড্রোফোবিক জলকে বিকর্ষণ করছে কোনটা? এই জায়গাটা, এই জায়গাটা কে ছিল? এই একটা ফ্যাটি অ্যাসিড আর একটা ফ্যাটি অ্যাসিড, ওই জন্য ব্র্যাকেটে দিয়ে দিয়েছি কি? ফ্যাটি অ্যাসিড। এটা কি হলো? ফসফোলিপিড বাইলেয়ারটা কিভাবে তৈরি হচ্ছে এটা দেখানো হবে। এবারে আছে কি? তাহলে এটা কি? এই ফসফোলিপিড এগুলো এক একটা, এগুলো দুটো দুটো করে আছে, একটা দুটো দুটো করে আছে বলে কি বাইলেয়ার তৈরি করছে, দুটো লেয়ার তৈরি করছে, ওই জন্য এটাকে বলা হয়েছে। এর আছে কি? প্রোটিন। প্রোটিন হয় দু ধরনের প্রোটিন থাকে, একটা কি এরকম পুরো লম্ব মানে কি ইন্টিগ্রাল, ভেতরের দিকে এই ফসফোলিপিডের ভেতরের দিকে যেটা ঢুকে থাকে যে সমস্ত প্রোটিনগুলো তাদেরকে কি বলা হয়? একটা ইন্টিগ্রাল প্রোটিন। আর যেগুলো ফসফোলিপিডের উপরে উপরে থাকে, ঠিক আছে, উপরে উপরে মানে এইগুলো এক একটা ফসফোলিপিড, তার উপরে দেখো এই একটা প্রোটিন, এই সবুজ রঙেরটা, এটাকে কি বলেছে? পেরিফেরাল। যেগুলো বাইরের দিকে থাকবে সেগুলোকে কি বলা হয়? পেরিফেরাল। আর যে সমস্ত প্রোটিন এর মধ্যে এমবেডেড থাকবে, এমবেডেড মানে নিমজ্জিত থাকবে, তাকে কি বলা হয়? ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে প্রোটিন আছে দুই প্রকার, এই দুটো। আর কি আছে এবারে? কার্বোহাইড্রেট। আমি একটা দেখো কার্বোহাইড্রেটের চেন এঁকেছি। কার্বোহাইড্রেট, কোলেস্টেরল এরকম কি থাকে? চেন আকারে থাকে। এই ছবিটি এঁকেছি, এটা কি আছে?
কার্বোহাইড্রেট আছে। তাহলে দেখো সেল মেমব্রেনের এটা একটি স্ট্রাকচার। সেল মেমব্রেনের মডেল একটি হয়, সেটা কি বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস। ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে এই সমস্ত জিনিসগুলোই থাকবে, মানে সেল মেমব্রেনের সম্বন্ধে যে বিজ্ঞানীরা যে কি বলে ডিসকভার করেছেন, ঠিক আছে, কিছু প্রবর্তন করেছেন বা প্রপোজড করেছেন, সেগুলোকে কি বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। সেই ফ্লুইড মোজাইক মডেলে সেল মেমব্রেন সম্বন্ধে যাবতীয় জিনিস সেখানে তথ্য পেয়ে যাবে। সেটিকে তোমরা তোমাদের বইয়ের মধ্যে ফ্লুইড মোজাইক মডেলটা থাকবে। যে এক্সামই দাও না কেন, ফ্লুইড মোজাইক মডেল গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি প্রায় এই সেল মেমব্রেন যাকে যে জিনিসটি কি ওটাই বলা হয়েছে কিসে ফ্লুইড মোজাইক মডেল। তাই জন্য আমি ফ্লুইড মোজাইক মডেলটিকে আলাদা করে আর ডিসক্রাইব করছি না। তাহলে ফসফোলিপিড বাইলেয়ারটা বুঝে গিয়েছো, প্রোটিনটা বুঝে গিয়েছো। পেরিফেরাল প্রোটিন মানে যেটা বাইরে থাকবে, আর ইন্টিগ্রাল প্রোটিন মানে যেটা ভেতরে থাকবে, আর কার্বোহাইড্রেট চেন যেরকম থাকে সেরকম। আর ফসফোলিপিড বাইলেয়ারের দুটো হয়, এটা একদম গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে। ওই জন্য আবারও আমি বলছি, হাইড্রোফিলিক, হাইড্রো মানে জল, ফিলিক মানে কি জল আকর্ষণ করবে, জল আকর্ষণ করবে, সেটাকে কি বলা হয় হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক কোথায় কোথায় থাকে, সেলের একটা বাইরের দিকে, একটা সেলের ভেতরের দিকে, ঠিক আছে। আর সেলের মাঝের দিকে কে থাকে হাইড্রোফোবিক, মানে জল বিকর্ষী। এই জায়গাগুলোতে জল পাস করতে পারে না, জলের সংস্পর্শে আসে না। এই দুটো জায়গা জলের সংস্পর্শে আসে, মানে এই দুটো মাঝের জায়গাটা জলের সংস্পর্শে আসে না। তো আই হোপ আজকের সেল মেমব্রেনের সেল বায়োলজির ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আজকে আমি সেল মেমব্রেন আর সাইটোপ্লাজম শেষ হয়েছে, এরপরে যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি আছে, এগুলো আমরা নেক্সট পার্টে কভার করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে গেলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো।